বাপি, তুমি কলকাতা শহরে কোন সালে এলে? কলকাতায় আমার তো জন্মই কলকাতায়। কিছুদিন কলকাতায় ছিলাম ছোটোবেলায়, তারপর গ্রামের দিকে চলে যাই, তারপর আবার কলকাতায় এসেছি। সুতরাং কলকাতা সম্বন্ধে ছোটোবেলাকার স্মৃতি আছে। যাতায়াত তো লেগেই ছিল, গ্রামে চলে গেলেও কলকাতায় আমরা কোনো সময় আসছি, 15 দিন থাকছি, এরকম হতোই। সেই সময়কে কলকাতা বললে যেটা মনে হয় তখন যুদ্ধের আগে, মানে কোন সাল? মানে যুদ্ধের সময়, যুদ্ধের আগে বলে মানে কলকাতায় যুদ্ধটা একটু পরে এসছে, কিন্তু ইউরোপে যেমন 39 সালে যুদ্ধ হয়েছে, তোমাদের মনে আছে জাপান কিন্তু পরে যুদ্ধে নেমেছে। ইউরোপে জার্মান, ফ্রান্স, পোল্যান্ড, ওদিকে যেটা যুদ্ধ হচ্ছে ইংল্যান্ড, হ্যাঁ, জাপান কিন্তু অনেক পরে নেমেছে। বোধহয় 41 সালে হবে, 41 সালে জাপানের হঠাৎ কীরকম কী হয়ে গেল, কেউ মাথা খাপালো। হ্যাঁ, জাপানের সঙ্গে চীনের একটা সবসময় ঝগড়া, নেভারিং কান্ট্রি হিসেবে। আর চীন তো সবসময় এই অন্য জায়গায় নিতে চায়। অ্যাগ্রেশন একটা ছিলই। হ্যাঁ, তো জাপান একদিন রাত্রিবেলা হঠাৎ পার্ল হারবার আক্রমণ করলো, করে যাই হোক যুদ্ধ ঢুকে গেল। যুদ্ধটা কোনো আলোচনা নয়। সুতরাং কলকাতার যুদ্ধ তার অনেক পরে হয়েছে। আমরা যুদ্ধের যে ক্ষতিটা বুঝতে পেরেছি, অসুবিধাটা, সেটা জাপান যুদ্ধে নামার পর। জাপান যেই যুদ্ধে নামলো, আমেরিকাকে আক্রমণ করলো। পার্ল হারবারে আমেরিকার বেস ছিল, নৌবহর। হ্যাঁ, জাপানের কি মাথা খারাপ হয়ে গেল, ওরা ওইখানে করলো। এবার আমেরিকাও যুদ্ধে নেমে গেলো। এবার আমেরিকার যুদ্ধে নামলে তুমি দেখো আমেরিকা থেকে এইদিকে করলে। এবার একদিন যেটা আটলান্টিক মহাসাগরের ছিল যুদ্ধটা, ট্রান্স আটলান্টিক ছিল, এখন এটা ট্রান্স প্যাসিফিক হয়ে গেল। এখানে আমাদের প্রশান্ত মহাসাগর এদিকে যুদ্ধ এসে গেল। হ্যাঁ, আর ভারতবর্ষ হলো ব্রিটিশের ঘাঁটি, এটাকে সুযোগ লাগাবেই। ভারতবর্ষ, সিঙ্গাপুর, আন্দামান, বার্মা, এইসব হলো ব্রিটিশদের মিত্র শক্তি, যেটাকে বলতো তখন। যাই হোক, সেই সময় কলকাতার আমাদের নলেজ আছে, খুব পরিচ্ছন্ন ছিল। কলকাতায় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এত গ্যাসভেজ ট্যাসভেজ হতো না। আর সকালে বিকালে রাস্তা জল দিয়ে ধোয়া হতো, সেটা একটা জিনিস। সমস্ত রাস্তা জল দিয়ে কী করে ধোয় মনে হয়, কিন্তু আশ্চর্য। ওই হাইড্যান্ট ছিল, সেখানে বন্ধ করে দিয়ে নিয়ে হোস পাইপ করে 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 সমস্ত রাস্তা একদম পরিষ্কার হয়ে যেত। কোনো কোনো জায়গায় একবার, কোনো কোনো জায়গায় দুবার, কিন্তু সব পরিষ্কার থাকতো। করে দিয়ে চলে গেল, তারপর লোকজন ওই সব তুলে নিয়ে চলে গেল। সেই সন্ধ্যেবেলা এসে গেলে একটা লোক, তখন ইলেকট্রিক হয়নি, একটা লম্বা আঁকটির মতো কী দিয়ে এমনি করে গ্যাস জ্বেলে দিত। জগায় একটা ফ্লেম করা আছে, একটা দিয়ে টানছে, ফ্লেমটা লাগিয়ে দেবো, গ্যাস জ্বেলে দেবো। গ্যাস পেতে গেলে এইভাবে জ্বালানো হতো। প্রত্যেক লোকগুলো তো কোনো জানতে পারবে না। মেঝেতে দাঁড়িয়ে লম্বা একটা লাঠি নিয়ে তার ডগায় ফ্লেম থাকতো, ও কোনো পাথর টাথর নয়। একটা দিয়ে ওটাকে, ওদের একটা ক্যাপ আছে, ক্যাপটাকে টেনে বার করতে নামিয়ে নিত, নিয়ে ওটা দিয়ে দিত। আবার ভোরবেলা এসে তখন আর গ্যাসটা আসছে না, ওই লম্বা লাঠি দিয়ে ওই ক্যাপটাকে বন্ধ করে দাও। আবার পড়েছে কিরকম। ওদের সব বুদ্ধি আছে, সব দেখার মতো। ট্রামের যেমন মাথায় কীভাবে ঘোরে, এটা দেখার মতো। হ্যাঁ, ওই মাথার যে টিকিটা, হ্যাঁ, সেটা যেতে যেতে কখনো এইদিকে যাচ্ছে, কখনো পড়া যাচ্ছে। ওই একই লাইন দিয়ে বিভিন্ন সে নিচে যেমন ঘোরাচ্ছে, ওপরেও তেমনি টানতে হচ্ছে। যাই হোক, তখন কলকাতায় এইগুলো ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই ঢেমেটাতে চলতো। সবাই বেশিরভাগই তখন অফিস বাজারে চাকরি করছে, কলকাতার লোকেরা আর কী করছে, চাকরি করছে। হ্যাঁ, সৌদাগরি অফিসে, মার্চেন্ট অফিসে, ব্যাংক তত হয়নি, ইন্স্যুরেন্স কোম্পানি অনেক ছিল। আমার বাবা তো ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করতেন। বলতে গেলে তখন সেটা 1 নম্বর ইন্স্যুরেন্স কোম্পানি, কি নাম? রয়্যাল ইন্স্যুরেন্স কোম্পানি।
বিল্ডিংটা এখনো আছে। বিল্ডিংটা এখন আছে, এবং নামটাই দেখো রয়্যাল ইন্স্যুরেন্স, ছবিটা দেখো এবং তার পজিশনটা দেখো, একদিকে জিপিও তার পাশে। হ্যাঁ, ওই রকম আর কোনো প্রাইভেট অর্গানাইজেশন ওখানে নেই। উপর দিকে কতগুলো দোকান টোকান আছে বটে, কিন্তু ওই দিকটা দেখো রয়্যাল, খুব নাম করা রয়্যাল। যাই হোক, তখন লোক ওইসব যেত, ট্রাম গাড়ি যাচ্ছে ঘট 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 ঘট। হ্যাঁ, হসপিটালেও ভিড় নেই। আমার মেজদার তো হসপিটালের প্রিন্সিপাল ইউপি বোস, তার সঙ্গে তার ভাব হয়ে গেল, এতবার গেল। হ্যাঁ, সে এতবার হাত পা হয়ে গেছে, তো প্রিন্সিপালরাও রুগীদের দেখছে, দেখা হতো। এখন যেমন তা নয়, ডাক্তারদের হসপিটালে তখন সহজলভ্য ছিল। হ্যাঁ, ভাবি এই যে রাস্তাঘাটে যে লোকজন ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ব্রিটিশরা আছে বা কিছু, রাস্তায় পোশাক আশাক কি ইউরোপিয়ান হয়ে গেছে? মানে সবাই কোট প্যান্ট না ধুতি, মানে আশেপাশে তাকালে কি বলতো আগে আগে হ্যাঁ এই সময় তুমি এই 40-42? না না না, সব বাঙালি। ধুতি শার্টই বেরিয়েছিল, পাঞ্জাবিও তখন বেরিয়ে চালু হয়নি। হেমন্ত মুখোপাধ্যায় যেটা করে ওই ওই ধুতি আর শার্ট। কিছু কিছু লোকেরা প্যান্ট পরতে আরম্ভ করেছে, এই অফিস টফিসে আরম্ভ করেছে কম বয়সে। বয়স্ক লোকেরা, বাবা তো ঠিক আছে, ধুতি আর সব শার্ট পরে গেলেন। না, আমার আর একটা কারণ যে তখন এই পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো পপুলেশন বাড়েনি, আহ, হ্যাঁ, বাংলা ভাগের এফেক্টটা তখনও এসে পড়েনি। তার একটা, তার মানে 1900 এ ধরো 40-42 থেকে 50-60 এরমভাবেই চলেছে আর কি মোটামুটি। বলতে গেলে দেশ স্বাধীন হওয়ার পরই হঠাৎ কলকাতায় পপুলেশন বেড়ে গেল। যুদ্ধের সময় তো সবাই কলকাতা ছেড়ে পালালো। যে তুমি বলেছো আগে, সব জায়গাতে টুলেট টুলেট লেখা। হ্যাঁ, তখন যে সেসব বাড়িতে লোকে ভাড়া নিয়ে যেত, আজ কত বড় লোক হয়ে যেত, সব টুলেট টুলেট টুলেট। হ্যাঁ, একজন বোম্বে থেকে এসে বলেছিল যে ওখানে আছে, বোম্বেতে সব বাড়ির টবলেট সাহেব কিনে নিয়েছে। ওখানে লিখতো টু বিলেট, এখানে যেমন টুলেট থাকতো, ওখানে লিখতো টু বিলেট। তা সে বলেছিল টবলেট সাহেব না সব বাড়ি কিনে নিয়েছে। তা যাই হোক, তখন এরকম ছিল, বাড়ি ভাড়া টাড়ি ভাড়া পাওয়া যেত। কিন্তু যেই আবার যুদ্ধ শেষ হয়ে গেল, তখন আরম্ভ হয়ে গেল ভিড়ভাড়, আবার ফিরল। তবে 43, 44, 45 এই সময়টা কিন্তু আর জীবনযাত্রায় কোনো ঝামেলা নেই, কিন্তু 42 পর আরম্ভ হলো পলিটিক্যাল ঝামেলা। তোমরা জানো 42 আন্দোলন। সুতরাং এবার পাড়ায় পাড়ায় কংগ্রেস পার্টি, মুখ পার্টি, তমুক পার্টি, ও অনুসরণ পার্টি চলে গিয়েছে। যাই হোক, এই এখন এই ব্রিটিশ ভার্সেস ইন্ডিয়া, এই যুদ্ধগুলো, এইগুলো কিন্তু আরম্ভ হলো। সেটা কি মধ্যবিত্ত মিডল ক্লাস সাথে পার্ট নিয়েছিল? না, ওটা আলাদা একটা শ্রেণী, তারা লুকিয়েই করতো। কিন্তু মিটিং টিটিং হলে এরা যেত, তারা যেটা অ্যাপ্রিসিয়েট করতো না বা স্বাধীনতা চাইতো না তা নয়, কিন্তু অ্যাক্টিভলি, হ্যাঁ, কী করবে তারা? যেখানে অসহযোগ করতে বলতে সেখানে হয়তো কিছুটা অসহযোগ করতো, স্ট্রাইক ডাকলো, হয়তো স্ট্রাইক ডাকলো, এবং যখন বললো যে বিলিতি এই সমস্ত ছবে না, সেগুলো পালন করতো। কিন্তু রাস্তায় বেরিয়ে ফ্ল্যাগ তুলে, ও মিডল ক্লাস সবসময় এই ছিল, এবং তারা বরং স্বদেশীদেরই বিরুদ্ধে ছিল। মনে মনে গেল, এরা আবার করবে, ফালতু তাই করছে, এইসব আরম্ভ। তার থেকে সুখে আছি কি দরকার? এই যে এরা সুশাসনে আছে দেশটা, সত্যি কথা, চোর ডাকাত ধরা পড়ছে হচ্ছে, আর কিছু তো নেই। ওরা তো বুঝতে পারছে না যে মানুষের সত্যি করে স্বাধীনতা চলে গেছে, বাক স্বাধীনতা নেই, লেখবার স্বাধীনতা নেই, চাকরি বাকরিতে উন্নতি এক জায়গা পাওয়া যাচ্ছে না। আমাদের গুরু সদয় দত্ত, রমেশ দত্ত, বঙ্কিমচন্দ্র, এদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওপর আর তোলা হলো না কখনো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেনি। এই সব ছিল। আমি একটা কথা বলো, এই যুদ্ধের সময় আমরা বুঝতে পারছি যে এখন দেখে খানিকটা বোঝা যায় যে ওই চার্চিলের ক্রিয়েটেড একটা ফেমিনের কথা ওঠে। তারপরে ধরো
এই যে ভারতবর্ষ থেকে লুটতরাজ করে সব নিয়ে চলে যাচ্ছে, সেই নিয়ে সাধারণ মানুষ তখন খুব কিছু বোঝেনি। বোধহয় ওই দুর্ভিক্ষটা ক্রিয়েটেড হওয়ার পর বোধহয় একটু নড়েছিল কি? লুটতরাজ করে নিয়ে যাওয়াটা মানে আগে আগে যেমন তো মুল্লং কি নাদিসা তারা ভয়ে ভয়ে করে ঢুকে লুটতরাজ করে আর গাড়ি বোঝাই করে নিয়ে চলে যেত, সেরকম তো নয়। আস্তে আস্তে হয়েছে। ব্রিটিশরা ভারতের ধন লুট করে নিয়েছে বটে, কিন্তু সেটা অন্যভাবে। এখানকার শিল্প বাড়তে দেয়নি, তাদের শিল্প এখানে এনেছে, করে যে অর্থ হচ্ছে, অর্থটা এখানে চলে গেছে। এইভাবেই হয়েছে লুটতরাজ। মানে তোমাদের এইখানে টাকা আছে ব্যাংকে, মেরে ধরে নিয়ে চলে গেল না, তা নয়, এখানে লেবারটাকে কাজে লাগিয়েছে, এখানে চেপে দিয়েছে ওইখানে উন্নতি। এই তো এখানকার লেবার সস্তা, কিছু ব্রিটিশ কোম্পানি এখানে এসে কোম্পানি করেছে, এটা ঠিক কথা। ব্রিটিশ কোম্পানি অনেকেই এসে এখানে কোম্পানি করেছে। এখনকার যে সব বড় বড় কোম্পানি অরিজিনালি অনেকই তো ব্রিটিশ ছিল, তো ব্রিটিশ কোম্পানিই ছিল। তখনকার দিনে এই যে সময়ের কথা বলছি, রাস্তাঘাটে এখন যেমন প্রায় সে নেই, ঠিক আছে, কম আছে দাদা। এই যে আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া, যোগাযোগ রাখা, তখন টেলিফোন নেই, কেউ বাড়িতে চলে যাচ্ছে, এই করছে, এই যে একটা পরিবার বা আত্মীয় বা বন্ধু বান্ধব তাদের যে মুভমেন্ট, সেটা কি ভালো, মানে খুব কিরম ছিল? আগে আগে খুব ছিল, ভালো ছিল। এবং খুবই শনিবার রোববার হলেই কেউ না কেউ কোথাও যাচ্ছে টাচ্ছে, কোনো অকেশন হলে বাড়িতে গেস্ট আসছে যাচ্ছে। এখন এই টেলিফোন আর মোবাইল হয়, সেটা আর হয় না। আর লোকে আজকাল অন্য বিনোদন পেয়েও গেছে। আগে সন্ধ্যাবেলা হলে কী করবো, চলার দোকানে ঘুরে আসে। এখন সন্ধ্যাবেলা এই আগে ছিল টিভি, রেডিও, এখন তো আবার কত রকম সব হয়ে গেছে। সো এখন আর মানুষ অন্য বাড়িতে বেড়াতে বড় একটা যায় না। মানে মানুষের জন্য সময় এখন আর দেয় না, তখন হ্যাঁ, নিয়েই বিনোদন পেয়ে গেছে। ময়দানে মানে ওই বাই এক দেয় আর কি, চাক্ষুষ কাছে গিয়ে সেটা দেয় না। যদি না সত্যি কোনো ফাংশন হয়, আর কার বিয়ে বাড়ি হচ্ছে, কার জয়ন্তী হচ্ছে, তখন একবার গেল। তাছাড়া এমনিতে যে আমাদের বেড়াতে যাওয়া, ভিজিট করা যেটা বলে, সেটা সেটা তখন কিরম হতো? শনি রোববার করে বন্ধু বান্ধবের বাড়িতেই ছিল না আত্মীয় স্বজন? তখন ছিল। তোমার কি মনে পড়ে কার কার বাড়িতে যাওয়া হতো? তো বা তোমার সেই সময়ের কোনো স্মৃতি, কার বাড়িতে গেছো, কার বাড়িতে যেতে? না, সেটা আমার তত খাপে না, এই জন্যে যে বাবার দিক দিয়ে আমরা খুবই একলা। কারণ বাবার সেরকম কোনো ভাইটাই কিছু ছিল না। একজন পিসি ছিল, তিনিও মারা গিয়েছেন, সুতরাং বাবার দিক দিয়ে আমাদের কোনো আত্মীয়ই ছিল না। মায়ের দিক দিয়ে মামার বাড়ি ছিল, মাঝে মাঝে মামার বাড়ি যেতাম। হ্যাঁ, সেও একটু বেশ যাওয়ার অসুবিধেই ছিল, দূরতিক্রম্য যাকে বলে। হ্যাঁ, সে খানিকটা পায়ে হেঁটে, খানিকটা মুখ করে, খানিকটা গাড়ি করে। হ্যাঁ, সেখানে আবার খাবার জলের কষ্ট, পুকুরের জল খেতে হতো। একটু যদি বয়সে জ্ঞান হয়ে গেল, আমি যাওয়া ছেড়ে দিলাম। যাই হোক, তখন যাওয়া যাই ছিল, লোকে আত্মীয় স্বজনের বাইরে যেত। এবং এসে জ্ঞানটায় বসে থাকতো 7 দিন, 8 দিন, 10 দিন, এসব হচ্ছিল। হ্যাঁ, কলকাতা আমাদের ছোট দাদু ষোলঘাট ঘোষের যে বাড়ি ছিল, সেখানে তারা ছোটোবেলা থেকে দেখেছি 48 সালের ওই গড়চায় বাড়ি করলেন, সাথে তাও বাড়ি সবসময় গম গম করছে। মেয়েদের লোক তো তারা দুজনে, আর তাদের একটি মেয়ে আর ছেলে, এই, আর ভাইয়ের একটি মেয়ে তরুদি। এই তো তারা নিজেদের 1, 2, 3, 4 চারজনের ফ্যামিলি। হ্যাঁ, সেখানে 10 জন 12 লোক তো আছেই। যে যখন যাচ্ছে তারপর কলকাতায় গিয়ে ওইখানে উঠে পড়বো। একটা বড় ঘর আছে, সেখানে অনেক বাড়তি খাট পাতা আছে, ব্যাস। এলো কলকাতায় বেড়াতে এসছে, কে এই করতে এসছে, অবারিত। সুতরাং অবস্থাপন্ন যারা তাদের বাড়িতে আসতোই, কোনো জায়গায় যাতায়াত ছিল। তা আমি সেটা বুঝতে পেরেছি অন্য লোকেদের দিয়ে, কিন্তু আমার পরিবারের তো হয়নি, দুর্ভাগ্যবশত। কেন আমার বাবার দিক দিয়ে আত্মীয় স্বজন দুটোই ছিল না, সেটা আমার মাকে বলতাম।
হ্যাঁ, যেমন অনেক বেশি বয়স অবধি আমি ভাইফোঁটাই পাইনি। আমার বোন যবে বড় হয়েছে ভাইফোঁটা দেবার মতো, হ্যাঁ, পাইনি। কিন্তু আশা করলে চাচুতো ভাই, করতো ভাই, মাস্তুতো দিদি সব একটা ভাইফোঁটার সময় যে একটা হয়েই হয়, সবাই এসে গেল হয়েছে একসঙ্গে মিলিয়ে ফুল করে ভাইয়েরা আর বোনেরা রুচিই করা হচ্ছে না, দেখেছি পরে। তোমরা হয়তো খানিকটা করেছো, আমার পরের যারা তারা, কিন্তু আমরা সেটা পাইনি।